এই ভিডিওটি ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য সোশ্যাল সায়েন্সের দ্বিতীয় খণ্ড ভূগোলের প্রথম অধ্যায় অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনস এন্ড আনসার্সগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। সো যদি তোমরা এই কোয়েশ্চনসগুলোর আনসার ভালো করে শিখে নাও, তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় তোমরা সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে। ফার্স্ট অফ অল তোমাদের জেনে রাখা ভালো, অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ এই চ্যাপ্টারে সেবাবরের রেভাইজ সিলেবাসে কোনগুলো ইউনিটস ওমিট করা হয়েছে। ইট মিনস কোনগুলো ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে না। সো ইউনিট 1.02 অর্থনৈতিক ভূগোলের পরিসর ও শাখাসমূহ এই ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে না, কারণ এই ইউনিটসটি সেবাবোর্ডের রেভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। এবং ইউনিট 1.01 অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। তারপর ইউনিট 1.03 সম্পদের অর্থ ও গুরুত্ব এই ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। তারপর দেখো ইউনিট 1.04 সম্পদের শ্রেণীবিভাগ ও ব্যবহার এই ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। এবং লাস্ট ইউনিট হলো ইউনিট 1.05 সম্পদের সংরক্ষণ, অর্থ প্রয়োজনীয়তা এবং পদ্ধতি। সো আশা করি তোমরা বুঝতে পারলে যে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু ও সম্পদ এই চ্যাপ্টারে কোনগুলো ইউনিটস থেকে প্রশ্ন আসবে এবং কোনগুলো ইউনিটস থেকে প্রশ্ন আসবে না। এবং তোমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে, অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু ও সম্পদ এই চ্যাপ্টারে টোটাল 7 মার্কস অ্যালট করা হয়েছে। ইট মিনস HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। সো তাহলে আমরা দেখে নেই এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস থেকে কোয়েশ্চন আসে বা কোনগুলো ইউনিটস থেকে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চন আসতে পারে। সো প্রথম হলো ইউনিট 1.1 অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু। সো এই ইউনিটস থেকে তোমরা শুধু অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা শিখে রাখবে। তারপর দেখে নাও, তারপর হলো পেজ নাম্বার 5। সো পেজ নাম্বার 5-এ একটি ইম্পর্টেন্ট ইউনিট দেওয়া আছে, দ্যাট ইজ ইউনিট 1.03 বা 1.3। সো ইউনিটটির নাম হলো সম্পদের অর্থ এবং গুরুত্ব। সো এই ইউনিট থেকে তোমরা সম্পদ কাকে বলে বা সম্পদের সংজ্ঞা দাও এগুলো শিখে রাখবে। তারপর দেখো এখানে দেওয়া আছে প্রখ্যাত অর্থনৈতিকবিদ জিমারম্যানের মতে সম্পদ হতে হলে কোনো বস্তুর কার্যকারিতা এবং উপকারিতা এই দুটি গুণ থাকতে হবে। সো এখান থেকে একটি কোয়েশ্চন আসতে পারে যে প্রখ্যাত অর্থনীতিবিদ জিমারম্যানের মতে সম্পদ হতে হলে সম্পদের কোন দুটো গুণ থাকতে হবে। তারপর এখানে অনেকগুলো কোয়েশ্চনস আছে যে মানবসৃষ্ট সম্পদ বলিতে কী বুঝো, এগুলো তোমাদেরকে শিখতে হবে। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 6। সো পেজ নাম্বার 6-এ অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চনস দেওয়া আছে। সো এখানে দেওয়া আছে নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সামগ্রী। সো তোমাদের এখানে কোয়েশ্চন আসতে পারে যে নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সামগ্রী বলিতে কী বুঝো বা নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সামগ্রীর সংজ্ঞা দাও। সো এগুলো তোমাদেরকে শিখতে হবে। তারপর দেখো এখান থেকে আসতে পারে প্রতিরোধক কাকে বলে, প্রতিরোধকের উদাহরণ দাও। সো এগুলো তোমাদেরকে শিখতে হবে। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 7। সো পেজ নাম্বার 7-এ দেওয়া আছে সাব ইউনিট 1.4.1 প্রাকৃতিক মানবসৃষ্ট সম্পদ এবং মানব সম্পদ। সো এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসে যে প্রাকৃতিক সম্পদ কী বা প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা দাও, এবং এইগুলোর সঙ্গে তোমাদের উদাহরণও শিখতে হবে। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 8। সো পেজ নাম্বার 8-এ আরেকটি ইউনিট দেওয়া আছে বা সাব ইউনিট দেওয়া আছে জৈব এবং অজৈব সম্পদ। সো এই ইউনিটটিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ইউনিট থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে জৈব এবং অজৈব সম্পদ বলিতে কী বুঝো, উদাহরণ সহ লিখো, বা জৈব এবং অজৈব সম্পদের মধ্যে পার্থক্য লিখো। তারপর দেওয়া আছে সাব ইউনিট 1.4.3 নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদ। সো এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসে যে নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লিখো, বা এইগুলো সংজ্ঞাও আসতে পারে উদাহরণ সহ। তারপর নেক্সট পেজ হলো পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-এ একটি সাব ইউনিট দেওয়া আছে সাব ইউনিট 1.4.4 ব্যক্তিগত জাতীয় এবং আন্তর্জাতিক সম্পদ। সো এইগুলো সংজ্ঞা তোমরা শিখে রাখবে উদাহরণ সহ, এগুলো তোমাদের এক্সামে আসতে পারে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট হলো ইউনিট 1.5 সম্পদের সংরক্ষণ, অর্থ প্রয়োজনীয়তা ও পদ্ধতি। এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ইউনিট থেকে তোমাদের এক্সামে লং কোয়েশ্চন আসে এবং কোয়েশ্চনগুলোতে 4 মার্কস দেওয়া থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো পেজ নাম্বার 12-এ দেওয়া আছে একটি টপিক। সো এখানে দেখবে লেখা আছে যে সম্পদ সংরক্ষণের পদ্ধতি। সো সম্পদ সংরক্ষণের পদ্ধতি এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এক্সামে লং কোয়েশ্চনস আকারে আসে। সো নেক্সটে আমরা চলে এলাম এই চ্যাপ্টারের অনুশীলনীতে, এবং এই চ্যাপ্টারের অনুশীলনী দেওয়া আছে পেজ নাম্বার 14-এ। সো এই চ্যাপ্টারের অনুশীলনী থেকে তোমাদেরকে কোয়েশ্চন নাম্বার 1 দেখতে হবে, এবং কোয়েশ্চন নাম্বার 1 থেকে তোমরা শুধু শিখে রাখবে অর্থনৈতিক ভূগোল কাকে বলে বা অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা লিখো। তারপর তোমাদেরকে কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 4 এই 3টি কোয়েশ্চনের আনসার শিখতে হবে না, কারণ এই কোয়েশ্চনসগুলো ওমিটেড ইউনিটসগুলোর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট একটি কোয়েশ্চন দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 5। সো কোয়েশ্চন নাম্বার 5-এ লেখা আছে
সম্পদ ভূগোলকে কেন অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা বলা হয়, এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনটির আনসার তোমরা শিখে রাখবে। তারপর তোমাদেরকে শিখতে হবে কোশ্চেন নাম্বার 7, সম্পদ পরিবর্তনশীল ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনটির আনসার তোমাদেরকে শিখতে হবে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 9। সো কোশ্চেন নাম্বার 9-এর যে প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি হলো সম্পদ এবং মানুষের মধ্যকার সম্পর্ক কি সে বিষয়ে আলোচনা করো। এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট আছে, তোমরা শিখে রাখবে। তারপর হলো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ দেওয়া আছে সম্পদ এবং বিজ্ঞান প্রযুক্তির মধ্যে কী সম্পর্ক বিদ্যমান, সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল এবং মার্কস দেওয়া ছিল 4। তারপর তোমাদেরকে এখান থেকে কোশ্চেন নাম্বার 12 দেখতে হবে এবং কোশ্চেন নাম্বার 12-এ দেওয়া আছে প্রাকৃতিক সম্পদ বলিতে কী বোঝায়, উদাহরণ সহ সংক্ষেপে লেখো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে উদাহরণ সহ প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা লিখো। এবং এই কোশ্চেনটি 2017 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। সো আমি তোমাদেরকে যেগুলো কোয়েশনস ইম্পর্টেন্ট বলছি, এই কোয়েশনসগুলোর আনসার তোমাদেরকে ভালো করে শিখতে হবে। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 15। সো পেজ নাম্বার 15-এ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। সো এখানে থেকে কোয়েশ্চন নাম্বার 13-এ দেওয়া আছে মানবসৃষ্ট সম্পদ কি, উদাহরণ সহ এর ব্যবহার সম্পর্কে যা জানো লিখো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে মানবসৃষ্ট সম্পদ কি, উদাহরণ দাও, বা উদাহরণ সহ মানবসৃষ্ট সম্পদের সংজ্ঞা লিখো। তারপর তোমাদেরকে এখান থেকে শিখতে হবে কোয়েশ্চন নাম্বার 14, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য কি, উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। এবং এই কোয়েশনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল এবং তোমরা মনে রাখবে এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ কাহাকে বলে, উদাহরণ সহ লিখো। এইভাবে কোয়েশনটি আসতে পারে। তারপর দেখো এখানে 15 নম্বর একটি কোয়েশন দেওয়া আছে এবং এই 15 নম্বর কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোয়েশনে লেখা আছে সম্পদ সংরক্ষণ বলিতে কি বুঝো, এর প্রয়োজনীয়তা কি। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন সমগ্র বিশ্বে আবশ্যক হয়ে পড়েছে। এবং এই কোয়েশনটি কিন্তু লং কোয়েশন এবং এই কোয়েশনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। তারপর তোমাদেরকে কোয়েশন নাম্বার 16-এর আনসার শিখতে হবে এবং কোয়েশন নাম্বার 16-এ দেওয়া আছে সম্পদ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে সম্পদ সংরক্ষণকে কিভাবে সফল করে তোলা যায় তার 4টি পদ্ধতি লেখো। যদি কোয়েশনটি তোমাদের এক্সামে আসে তাহলে এই কোয়েশনে 4 মার্কস দেওয়া থাকবে, তার মানে এটি একটি লং কোয়েশন। তারপর তোমাদেরকে কোয়েশন নাম্বার 17 শিখতে হবে। কোয়েশন নাম্বার 17-এ লেখা আছে সম্পদ সংরক্ষণের সঙ্গে জড়িত সংস্থা এবং সেই সবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবং এই কোয়েশনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল এবং কোয়েশনের মার্কস দেওয়া ছিল 4। তারপর থেকে দেওয়া আছে কোয়েশন নাম্বার 18। সো কোয়েশন নাম্বার 18-এ দেওয়া আছে সংক্ষিপ্ত টিকা লেখো। সো এখান থেকে তোমরা শুধু মানব সম্পদের টিকাটি শিখে রাখবে এবং এই টিকা থেকে তোমাদের এক্সামে অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে উদাহরণ সহ মানব সম্পদের সংজ্ঞা লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কোয়েশন নাম্বার 19-এ দেওয়া আছে পার্থক্য লেখো। সো এই পার্থক্য থেকে তোমাদেরকে ক শিখতে হবে সম্পদ এবং সম্পত্তি। তারপর তোমাদেরকে গ শিখতে হবে সম্পদ এবং নিষ্ক্রিয় সামগ্রী। তারপর দেখো দেওয়া আছে গ জৈব এবং অজৈব সম্পদ। তারপর দেখো উম দেওয়া আছে নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদ। সো এই পার্থক্যগুলো শিখে রাখবে এবং এই পার্থক্যগুলো থেকে কিন্তু সংজ্ঞাও লেখা যায়। যদি তোমাদের এক্সামে সংজ্ঞাগুলো আসে যে সম্পদের সংজ্ঞা কী, সম্পত্তির সংজ্ঞা কী, সো তোমরা পার্থক্য থেকেও সংজ্ঞাগুলো লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কোয়েশন নাম্বার 20-তে দেওয়া আছে শুদ্ধ উত্তরটি বেছে নাও, মানে এইগুলো হলো এমসিকিউ। সো এই এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এই এমসিকিউগুলো থেকে ক, খ, গ, ঘ এই 4টি এমসিকিউর আনসার ভালো করে শিখে রাখবে। এই এমসিকিউগুলো কিন্তু অনেকবার তোমাদের এক্সামে এসেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা মনে রাখবে এই চ্যাপ্টারের ইউনিটসগুলোর ভিতর থেকে শর্ট কোয়েশনস এবং লং কোয়েশনস এসে থাকে। সো আমি তোমাদেরকে এই ইউনিটসগুলোর ভিতর থেকে শর্ট কোয়েশনস এবং লং কোয়েশনসের আনসার এবং অনুশীলনীতে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসার কিন্তু প্রোভাইড করব। সো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশনসের আনসারগুলো তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে পিডিএফ আকারে পেয়ে যাবে। সো তোমরা ভিডিওটির ডিসক্রিপশন থেকে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশনসের পিডিএফটি ডাউনলোড করে তোমাদের খাতায় এই কোয়েশনগুলোর আনসার লিখে শিখে নিও। এবং আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের পুরো ইম্পর্টেন্ট কোয়েশনসের আনসারসগুলো ফ্রিতে প্রোভাইড করছি। সো ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।